আমরা শ্রদ্ধাগত মহাশয়কে সম্মানিত করলাম রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে। মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। এই নাট্য উৎসবের শুভ সূচনা করবেন বিশ্বনাথ ঝাল আবার কিছু দেবে তো এই নাট্য উৎসবের শুভ সূচনা করছেন বড়দাদা পৌরসভা মাননীয় পৌরপিতা সুভাষ দত্ত মহাশয়। উপস্থিত আছেন সৌধর্ষণী মুক্ত মহাশয়। আমরা বাউলের মাধ্যমে শান্তিনিকেতনের বাউল গানে অভিনয় করা
যত্ন করবে কোনো মালিক কোনো মালিক যত্ন করবে একদিন নম্বর গোবরতলা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ বিশ্বাস মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানিত করছি। সম্মানিত করছে রবীন্দ্রনাথ সংস্থা ফুলের নাট্যকর্মীরা। আমরা বাউল গানের মাধ্যমে এই নাট্য উৎসবের শুভ সূচনা করলাম। এবার রবীন্দ্রনাথ সংস্থার আজকের এই নাট্য উৎসবের উদ্বোধক সুভাষ দত্ত মহাশয় কিছু বলবেন। নমস্কার, আজকে একটা খুব শুভ দিন, আন্তর্জাতিক থিয়েটার দিবস এবং এখানেও আমাদের গোবরডাঙ্গার একটা দল রবীন্দ্রনাথ সংস্থা খুব সুন্দর আয়োজন করেছে এবং আজকের এই দিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মঞ্চে আমার সঙ্গে আছেন সমীরবাবু, সমিতিবিরোধন থেকে এসছেন, আমার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয়, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ, রবীন্দ্র
নাট্য সংস্থা বিশ্বনাথ এবং দলের সবাই। এখানে আমি দর্শক আসন দেখতে পাচ্ছি রাসমোহনদা, সফল গদা এবং সকল সুদী এই মানে সমবেত যারা সুদীমণ্ডলী শুধু নাটকের টানে আজকে এখানে সমবেত হয়েছে। আমি প্রথমে বিশ্বনাথকে ধন্যবাদ জানাই। ও গোবরডাঙ্গার মধ্যে একটু পিছিয়ে পড়া অঞ্চল, সরকারপাড়া অঞ্চল, এই জায়গায় ও নাট্য চর্চার মূল কেন্দ্র এবং প্রতি বছরই ও এই জায়গায় এই জাতীয় অনুষ্ঠানগুলো করে এবং আজকের দিনে দর্শকের সংখ্যাও আমি অন্তত খুব সম্প্রতি অনেকগুলোই এই সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠানে গেছি, কিন্তু এত দর্শক আমি এখানে দেখিনি। এবং প্রধানত ও কাজ করে ছোটদের নিয়ে, শিশুদের নিয়ে, এবং ও গোবরডাঙ্গার একমাত্র দল যারা ছোটদের নিয়ে কাজ করে। এবং আমরা যারা থিয়েটার একটু দেখি বা একটু বুঝি শুনি তাদের আমরা জানি যে ছোটদের নিয়ে কাজ করা কত অসুবিধাজনক এবং কত সুবিধাজনক। ছোটরা তো এটা কাদা, এটা তাল ইচ্ছা মতো গড়ে তোলা যায়। এবং সবচেয়ে যেটা আমাদের এই দেশে উল্লেখযোগ্য বিষয়, কি শিক্ষা ক্ষেত্রেও দেখেছি, কি সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখছি, ছোটদের নিয়ে কাজ করার মানুষের বড় অভাব। অথচ কি শিক্ষা বলুন, কি সাংস্কৃতিক ক্ষেত্র বলুন, ছোটদের যদি উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু এটা আগামী দিনের জন্য যথার্থ উপযোগী হতে পারে। আমি এই জন্য বিশ্বনাথকে আমি আবার এবং রবীন্দ্রনাথ সংস্থাকে আমি আমার প্রাণ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। খুব ভালো লাগছে যে অনুষ্ঠানের টানে এত মানুষ এবং রাস্তাতেও প্রচুর মানুষ, এবং এদের মধ্যে থেকে কাজ করেও যদি আমরা এগোতে পারি, আমার মনে হয় এই অঞ্চলের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব। কারণ সাংস্কৃতিক চর্চার সঙ্গে যে অঞ্চলের মানুষ যত বেশি যুক্ত এবং নিবিড়ভাবে যুক্ত, সেই অঞ্চলে কিন্তু উন্নয়নের মাপকাঠিতে একটা ল্যান্ডমার্ক। সুতরাং এদের আমি আগামী দিনে এরা দিন দিন উন্নতি করছে, আগামী দিনে এরা আরো উন্নতি করুক। এরা ইতিমধ্যেই ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের অনুমোদন লাভ করেছে এবং আমি ওটা দেখেছি কলকাতার, এবং এই যে নাট্য মেলা হয় একাধিক জায়গাতেও এরা অনুষ্ঠান করেছে সরকারিভাবে। সেগুলো মানে বিস্তারিত যে অনুষ্ঠান সূচি বিভিন্ন সংবাদপত্রে যা পাবলিশ হয়েছে তাতে এদের নামও আমরা দেখেছি। সুতরাং এর দ্বারা বোঝাই যায় এদের খ্যাতি আস্তে আস্তে গোবরডাঙ্গার গণ্ডি ছাড়িয়ে, আমাদের জেলার গণ্ডি ছাড়িয়ে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে এদের খ্যাতি ছড়িয়ে হচ্ছে। এদের আরো উন্নতি, এদের আরো সাফল্য কামনা করি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ, এবং রবীন্দ্র নাট্য সংস্থা এবং বিশ্বনাথের দলের প্রতি রইল আমার শুভকামনা। এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই উপভোগ করুন। থিয়েটার দিবস সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করা হচ্ছে। আমাদের 9 আর 10-এর মধ্যবর্তী একটা স্থান, এখানেও এই থিয়েটার অনুষ্ঠান উপলক্ষে নাটকের কদিন পরপর অনুষ্ঠান হতে চলেছে। সত্যি আনন্দের ব্যাপার।
এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আজকের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের গোবরডাঙ্গার উন্নয়নের দিশারি, আমার অভিভাবক মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয়। উপস্থিত আছেন আমার সতীর্থ কাউন্সিলর বন্ধুবর বিশ্বনাথ বিশ্বাস, উপস্থিত আছেন সমীরবাবু এবং ছোটো ছোটো কচি কাটা যারা এখানেই নাটকের অনেকেই তালিম নিয়ে থাকে এবং তাদের অভিভাবক। সর্বোপরি এই এলাকা 9 ও 10 বিস্তীর্ণ অঞ্চলের নাট্য প্রেমিক মানুষেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে দু একটি কথা বলছি। সত্যি আজকে খুব আনন্দের বিষয়, এখানে এত লোক দেখতে পেয়ে মনে হচ্ছে যে আমাদের মতো একটা প্রত্যন্ত এলাকায় 9 নম্বর এবং 10 নম্বরের প্রান্তিক এলাকায় যেভাবে এত লোক উপস্থিত। আর্থিক দিক দিয়ে গোবরডাঙ্গা পৌরসভার যতগুলো ওয়ার্ড আছে এই অঞ্চলটা অনেক দিক দিয়ে পিছিয়ে, তবুও এই এলাকার মানুষ যেভাবে নাটকের পরিচর্যা করছে তা দেখে অবাক লাগে। আমরা জানি গোবরডাঙ্গা সাংস্কৃতিক তীর্থস্থান। সত্যি কথা বলতে আনন্দ লাগে, আমরা বিভিন্ন জায়গায় যখন যাই মানুষ বলে গোবরডাঙ্গা নাট্য। শ্রদ্ধেয় সমীরবাবু, আমার সতীর্থ সঞ্জয় মণ্ডল কাউন্সিলর এবং মঞ্চের সামনে যারা আছেন গুরুজন, প্রত্যেককে সাথে রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য এবং এই এলাকার সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এখানে যে সংস্কৃতি চর্চা হচ্ছে, আমরা গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির এক একজন জনপ্রতিনিধি এবং আমাদেরও একটা সংস্কৃতি আছে পৌরসভা কেন্দ্রিক। সেই সংস্কৃতিটা হয়তো অনেক মানুষ জানেন না। কে কোন দলের কাউন্সিলর সেটা বড় বিষয় নয়। যেমন মানুষ হতে গেলে প্রত্যেকটা মানুষকে তার মানসিকতা দিয়ে বড় মনের পরিচয় দিতে হবে এবং বড় হতে হবে। এখানে যারা বসে আছেন এবং সমাজে যারা দেখবেন, প্রত্যেকে মানুষ, প্রত্যেকে দুটো করে চোখ, দুটো করে হাত, প্রত্যেকে দুটো করে পা আছে। তাহলে তো আমরা সেই অর্থে বলতেই পারি যে প্রত্যেকে মানুষ। তারপরেও আমরা একটা তার পিছনে অযোগ করি কোনো কোনো সময়। তার পিছনে তো কোনো যুক্তি আছে যে তাকে আমরা অমানুষ কেন বলি। তাই বলছে কিছু একটা করে যেতে হবে পৃথিবীর বুকে, যে তুমি যে ছিলে তোমার অস্তিত্বকে জাহির করে যেতে হবে এবং দেখিয়ে যেতে হবে যে আমরাও পারি এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে। তাই ছোটবেলা থেকেই প্রত্যেকটা শিশুকে সেই শিক্ষা দিতে হবে এগিয়ে যাওয়ার স্বার্থে, সুন্দর মানুষ গড়ে তোলার স্বার্থে। আজকে যখন দেখবেন যে যারা খেলাধুলো নাট্য চর্চার মধ্যে আছে তারা কিন্তু বিপদে পরিচালিত খুব কম হয়। কিছু কিছু ছেলেমেয়েরা দেখবেন এইসব থেকে দূরে থাকে, সবসময় মোবাইলে গেম খেলা, তারা মাঠে না গিয়ে ক্রিকেটটা মোবাইলেই খেলে। তাতে কি আপনার মনে হয় যে তার শরীরচর্চাটা হবে? একদম বাস্তবে না। তাই এটাও একটা শিক্ষা, নৈতিক শিক্ষা। ঠিক তেমনই আমাদের পৌরসভাতে একটা শিক্ষা আছে যে আমরা যে দলেরই কাউন্সিলর হই না কেন, আমাদের যিনি এইমাত্র বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তা মাননীয় চেয়ারম্যান সুভাষ দত্ত মহাশয়, আমাদেরও একটা সংস্কৃতি আছে ওখানে যে আমরা প্রত্যেকে একে অপরের স্বার্থে ব্যবহার হই, একে অন্যের কথা ভাবি এবং আমরা চাই যে গোবরডাঙ্গাটাকে একটা শান্ত পরিবেশ বজায় রাখতে, সংস্কৃতির পীঠস্থান যেমন ছিল তেমন ভাবে রেখে দিতে, মানুষকে আনন্দের মধ্যে রাখতে, গোবরডাঙ্গার উন্নয়নকে অব্যাহত রাখতে, গোবরডাঙ্গার উন্নয়ন যাতে আরো হয় এবং প্রত্যেকটা মানুষ যাতে আগামী দিন সুস্থ স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের গোবরডাঙ্গা পৌরসভা এবং আমাদের গোবরডাঙ্গা পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে আছে। যখনই কোনো মানুষের কোনো বিপদ আপদ যে কোনো কারণে অকারণে আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকি। হয়তো আপনাদের শুনলে মনে হবে যে এগুলো উপবিষ্ট ছিলেন, উনি চলে গেলেন সুভাষ দত্ত মহাশয় চেয়ারম্যান। আছেন আমাদের দুজন কাউন্সিলর সঞ্জয় বাবু এবং বিশ্বনাথ বাবু, এবং মঞ্চে উপবিষ্ট আছেন শান্তিনিকেতন থেকে আগত আমাদের উত্তম দাস বাউল, প্রখ্যাত বাউল, এই মুহূর্তে ভারতবর্ষের যুব বাউল, যুব সমাজের অন্যতম মুখ। আমি শান্তিনিকেতন থেকে এসেছি। এখানে যা ডাকে এসেছি রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের ডাকে। বিশ্বনাথবাবু আমার কাছে গিয়েছিলেন শান্তিনিকেতনে, গিয়ে আমাকে অনুরোধ করেছিলেন এবং আমি খুব
মানে কাজের মধ্যে থাকি এবং ব্যস্ততার মধ্যেই থাকি, আমি সময় বার করে আজকে আমি আসতে পেরেছি। আজকে 27 তারিখ, আপনারা জানেন সারা বিশ্বে থিয়েটার দিবস পালন করা হচ্ছে। সেই থিয়েটার দিবসে আজকে আমি এই গোবরডাঙ্গাতে এই মাটিতে দাঁড়িয়ে আছি, আমি নিজেকে গর্বিত বোধ মনে করছি। গর্বিত ভাগ আপনারাও যারা আজকে এসেছেন, এখানে উপস্থিত আছেন। শুভ সন্ধ্যায় যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের ভালোবাসা আন্তরিক, আমার সমবয়সী তাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কথাই বলবো যে 27 তারিখ আমাদের বিশ্ব থিয়েটার দিবস, কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে 365 দিনই কিন্তু থিয়েটার দিবস। আমরা যারা থিয়েটারকে ভালোবাসি বা বিভিন্ন কালচারালের মাধ্যমে কাজ করি, আমাদের কিন্তু মাথার মধ্যে আমাদের যে মস্তিষ্ক সেটা হাইপোথ্যালামাস শরীরের মধ্যে বলে কি করতে হবে, কি করব। তো আমরা সবসময় নতুন নতুন কিছু চিন্তাধারা নিই এবং হাইপোথ্যালামাস আমাদের 365 দিনই কাজ করে। আমার কাছে কিন্তু 365 দিনই এই থিয়েটার দিবস আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আজকে পৃথিবীর সব জায়গায় থিয়েটার দিবস হচ্ছে, এটা একটা সবাই আপনারা জমায়েত হয়েছেন, এটা একটা আনন্দের বিষয়। এবং বিশ্বনাথবাবু যে কাজটা করছে এখানকার পিছিয়ে পড়া আমি শুনলাম, সত্যি প্রশংসনীয় কাজ। যেখানে পিছিয়ে পড়া ছেলেরা শিক্ষা পায় না, যেখানে লেখাপড়া শিখতে পারছে না, তাদের জন্য থিয়েটার হচ্ছে আদর্শ। থিয়েটারের মধ্যে একটি সাবজেক্ট আছে, থিয়েটার ইন এডুকেশন। ব্যক্তিগতভাবে এটাকে বলা হয় প্রথা বহির্গত শিক্ষা। পুঁথিগত শিক্ষা হচ্ছে আপনি পড়াশুনো করলে, পড়াশুনোর মধ্যে দিয়ে গেলে দেখছেন তো চাকরি বাকরি পাবেন না। কোথাও গভর্নমেন্টও বলেনি যে আমরা সার্ভিস দেবো, কেউ বলেনি, কিন্তু আমরা পড়ছি আমাদের নিজেদের তাগিদে। যদি আপনি পড়াশোনার সাথে এই থিয়েটার ইন এডুকেশন মানে থিয়েটারের মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন, আমার মনে হয় কিছু না কিছু করতে পারবেন। যেরকম আমি এসেছি, আমি এই থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা করে আজকে সর্বভারতীয় বাইরে পর্যন্ত আমি ঘুরে বেড়াচ্ছি। আমি সেই থিয়েটারে কাজ করি। আপনারা হয়তো শুনেছেন আমি যৌনপল্লীর প্রথম ব্যক্তি, ভারতবর্ষ না সারা পৃথিবীতে যৌনপল্লীতে গিয়ে আমি একটি শিশু, ওখানে নানা ভাষা নানা পরিবার ছিল, সেখানে বাংলা ভাষার চর্চা করে আমি নামই বলে দেবো আসানসোল লক্ষ্মীপুর, আপনারা পেপার সংবাদপত্রে পড়েছেন। সবচেয়ে মানে ভীষণ ভীষণ বাজে রেড লাইট এরিয়া, সেই রেড লাইটের ছেলে ওখানে আজকে ডক্টরেট করে প্রফেসর, অধ্যাপক। আমার গর্ব, আমার দেশের গর্ব এবং আসানসোলের গর্ব। সেখান থেকে আজকে বিশ্বনাথ করছে। বিশ্বনাথকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। বিশ্বনাথ আগামী দিনে আরও বেশি কাজ করবে এই বাচ্চাদের নিয়ে, এবং আপনারাও সহযোগিতা করুন রবীন্দ্রনাথ সংস্থাকে। আজকে শুভ উদ্বোধন আপনাদের গোবরডাঙ্গা রং উৎসব যে শুরু হয়েছে, আমরা আগামী দিনে আরো বড় করে আমরা দেখতে পাবো আশা করি। এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। রবীন্দ্রনাথ সংস্থার পক্ষ থেকে স্মারক এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছি। আসুন আসুন, ঠকবেন না, হারবেন না, গ্যারান্টিযুক্ত বিফলে মূল্য ফেরত, এই সুযোগ ছাড়বেন না। সেল সেল, পুজো উপলক্ষে বিশেষ ছাড়, সঙ্গে থাকছে ফ্রি গিফট। আসুন, বিনামূল্যে উপহার। নেবার ইচ্ছা না থাকলে ফালতু খাটিও না। আমি মূল্যবান জ্ঞান ও গর্ভ কথা বেচি। সেটা শুনতে পয়সা লাগে, জ্ঞানে মালকড়ি আছে? তাহলে খরচা করে দু একটা কিনে ফেলে দেখো, ঠকবে না। পার পিস 200। হ্যাঁ, স্পেশাল পুজো নেবে। বাক্য সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স 200 টাকা, কম্পাউন্ড সেন্টেন্স 400 টাকা। আমার পক্ষে কোন সেন্টেন্সটা নেওয়া উচিত হবে বলে আমার মনে হয়? একে তো মনে হচ্ছে সিম্পল সেন্টেন্সটাই শুট করবে, একে কম্পাউন্ড সেন্টেন্স দিলে
বাজারের মাঝখানে বললে কেউ শুনে ফেলবে। ওতে লেখা আছে পড়ে নাও। আসুন আসুন, ঠকবেন না, হারবেন না, গ্যারান্টি যুক্ত, বিফলে মূল্য ফেরত। আসুন আসুন, এদিকে এদিকে আসুন। দেখি এই দুটো সামান্য কথার জন্য 10 টাকা। অবশ্যই কথা দুটি খুবই সামান্য, সিম্পল সেন্টেন্স। ভাই তুমি আমার ভিড়তে শুনে ঠকালে। খবরদার, আমার নাম হুঁশিয়ার খান। আজ পর্যন্ত আমার নামে কেউ ঠকাবার অভিযোগ আনেনি। তুমি বলো এই দুটো কি এমন মূল্যবান কথা যে 400 টাকা নেবে? বুদ্ধি নামক কথাটার সঙ্গে এই লোকটা সাক্ষাৎ হয়েছে বলে তো আমার মনে হয়। হ্যাঁ ভাই ঠিক ধরেছো। লোকে বলে আমার নাকি বুদ্ধি শুদ্ধি নেই, এমনকি আমার বউ আমার সেই কথা বলে। অবশ্য আমি ওকে বলি পৌনির কাস্টমার, এর হাতে পৌনি করে 3টা আমার গেল বোধ হয়। এই যাকে শোনো, তোমাকে একটা ফ্রি গিফট দিচ্ছি। বিনামূল্যে উপহার। হ্যাঁ, এই নাও এটা কি? গাছের বীজ। এটা মাটিতে পুঁতলেই সঙ্গে সঙ্গে গাছ হবে, ফুল ধরবে, ফল ধরবে। খুব সুস্বাদু সেই ফল। বাহ, আমি তো ফলহারি খেতে পছন্দ করি। এই যেমন ধরো শসা, ফল কলা। খাওয়া শেষ হয়ে গেলে গাছ আবার বীজে পরিণত হবে। নাপি না না, মন্ত্র আছে, এসো কানে কানে বলে দিই। কান কামড়ে দেবে না তো? ওই বিদ্যুটে কান কামড়ে মরতে বসবো নাকি? এসো কাছে। কোথায় কেন লাগছে? সাবধানেতে চলবে না তো পড়বে পাপশালে, সাবধানেতে চলবে না তো পড়বে পাপশালে, সাবধানেতে চলবে না তো পড়বে পাপশালে। কই গো? কই গেলে গো? আরে গিন্নি, কোথায় গো? কি এনেছো গো? আমার জন্য কি এনেছো? এনেছি? তা তুমি কোশ্চেন দ্বারা কল্পনা করতে পারবে না গো? সে তুমি প্রত্যেকবারই তাই বলো গো। শেষকালে কয়েক কাছে কাছের চুড়ি, না তো দুখানা টুরে শাড়ি। আহা উতলা হলো না। দেখোই না কেমন আশ্চর্য জিনিস এনেছি। এই দেখো, বলো দেখি এটা কি? কি আবার কোনো গাছের বীজ? চমৎকার! এত জানিয়ে শেষকালে গাছের বীজ আনলে, হায় রে আমার পোড়া কপাল! আরে চুপ করো! চুপ করো? এই যে বীজ নয়, মন্ত্রপুত মহাবীজ! ওদের কি হবে? কি হবে দেখবে? দেখো বীজটা কোথায় ফুটে বলো তো? ওই পাঁচিলের ধারে বসো। বীজ এখানে পুঁতে দিবা। সুন্দর সুন্দর। সকলকে মনোরঞ্জিত করেছে চেতনা কৃষ্টি সংসদের নাটক বিশ্বাস অবিশ্বাস। আমরা শ্রদ্ধেয় পিনাকি গুহ মহাশয়কে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করবো। করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সারদা বিদ্যালয় শিক্ষা নিকেতন বালিকা বিভাগের প্রধান শিক্ষিকা শ্রীমতী চামড়ি মুখার্জি। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি রবীন্দ্রনাথ সংস্থার পক্ষ থেকে, যমুনার পক্ষ থেকে শ্রদ্ধেয় পিনাকি গুহর হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেবেন। ইনোরা বর্ষর কথা বলে একটা পত্রিকা দেবে। সেই পত্রিকাটা বিশ্ব নাট্য দিবসে কোনো নাট্য পরিচালক উদ্বোধন করছে। আজকে রবীন্দ্রনাথ সংস্থার পক্ষ থেকে এটা আপনি উদ্বোধন করবেন এই মঞ্চ থেকে ইনোরা বর্ষর কথা। বীরভূমের বড়রায় ঘোষ
ইনোরা নাট্যদল এই পত্রিকাটি প্রকাশ করে প্রতি বছর। সারা ভারতবর্ষের নাট্য ব্যক্তিত্বদের নাট্যদলের ফোন নম্বর এবং পরিচয় থাকে। এই ইনোরা বর্ষপাতে আজকে উদ্বোধন করছেন চেষ্টা কৃষি সংসদের প্রাণ পুরুষ পরিচালক। আমরা রবীন্দ্রনাথ সংস্থার পক্ষ থেকে তার হাতে ফিরিয়ে দেবে অনেক এই এতে ফোনে মাইক্রোফোনে সুচিত্রা বন্দ্যোপাধ্যায়, মৃত্তিকা চক্রবর্তী, ঋষভ দাস, অভিজিৎ বিশ্বাস, সৌমিক মণ্ডল, সৃজনী দে, সৌমনা চট্টোপাধ্যায়, ঐশী ভট্টাচার্য। ভাই বিভূতি ভাই আজকে তোমার বৌদি টিফিনে ওই 3টে রুটি আর আলু ছেঁচকে দিয়েছে। মাইরি বলছি ওটা আর আজকে কেড়ে নিও না ভাই। ওরে মাইরি, দিব্যি 2 টুকরো চিকেন আর আলুর ঝোল রয়েছে, আর আপনি এই বয়সে এত মিথ্যা কথা বলেন কেন? এই তো কেতন করছিলেন। তা ভগবানের নাম করে মিথ্যা বলতে ইচ্ছা করে। তাহলে আজ আজ টিফিনে আমি কি খাবো? এত খাই করেন কেন? এত খাই করেন কেন? বয়স হয়েছে, এত রিস্ক খাবার খাবেন না। 10 টাকার মুড়ি ছোলা সিদ্ধ দিয়ে টিফিন করে নেবেন, ব্যাস। ব্যাস, আজও আমার দোকানে মুড়ি আর ছোলা সেদ্ধ। আচ্ছা, আমার টিফিনটা নিয়ে গেল, আমি কিছু বলতে পারলাম না কেন? আসলে আসলে ওই বিভূতিকে আমার খুব ভয় করে। ও বড় সাহেবের খুব পেয়ারে লোক। যদি আমার নামে উল্টো পাল্টা কিছু লাগায়, আর 8 মাস আছে আমার চাকরি, যদি ওই বড় সাহেব ওর কথায় আমার ওই রিটায়ারমেন্টের টাকাগুলিগুলো আটকে দেয়, তখন তখন আমার মধ্যে একটা ভয় একটু কাজ করে, জানেন? খুব ছোটবেলায় তখন স্কুলে পড়ি, তো আমাদের ক্লাসে এক সংস্কৃতের মাস্টারমশাই আসতেন। তিনি এসে আমাদের ইংরেজি পড়াচ্ছেন। তিনি বললেন, মোর লগে লগে ক টি পি ইউ ইউ ই ই ই টি আই আই এন এন জি জি। পারি পারি ওটা পুডিং হবে মাস্টারমশাই। ও পুডিং মানে ছানা। কত সারা মাস্টারের মুখের উপর কথা, এত বড় সাহস! হাত পায় আর কোনদিন যদি মাস্টারে ভুল বলো তোর আমি তারপর থেকে কেউ কিছু ভুল করলেও আমি আর ঠিক করে দিই না, কারণ আমার খুব ভয় করে। তারপর ধরুন সন্তু আমার ছেলেবেলার বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। আমাদের বাড়ির পাশেই ছিল সন্তুদের বাড়ি। আমরা জানলায় দাঁড়িয়ে সন্তুর সঙ্গে কথা বলতাম। সন্তু এই নে পেয়ারা নে, এই নে সন্তু ঘুড়ি ওড়াবি, চ। আমরা দুজনে খুব তাড়াতাড়ি করে ছাদে উঠে যেতাম। আমি বলতাম, সন্তু আমি ঘুড়িটা ছাড়ছি, তুই লড়াই ধর। সন্তু আস্তে ঘুড়িটাকে ওপরে তুলতো। হ্যাঁ, ওপরে তুলতো, আস্তে ওপরে উঠছে, অনেক উঁচুতে উঠে যেত। ঘুড়িটা খুব ছোট্ট হয়ে যেত। রোদ্দুর থেকে ঘুড়িটা যেন চিক করতো। হঠাৎ আমি সন্তু বলল, সন্তু বাবলুদের ঘুড়ি আমাদের ঘুড়িটা কাটতে আসছে। সন্তু তুই ওদের ঘুড়িটাকে কাট। সন্তু কাট। সন্তু তাড়াতাড়ি ঘুড়িটা বাবলুদের ঘুড়ির দিকে নিয়ে যাচ্ছে। সন্তু আস্তে নিয়ে যাচ্ছে। সুতো ছাড়। সুতো ছাড়ছে। তারপরে বাবলুদের ঘুড়ির কাছে আসতেই এক টান, ভোক্কাটা। সন্তুর বাবা একটা কারখানায় কাজ করতো। রোজ রাত্রে মদ খেয়ে বাড়ি আসতো। আমি জানলা দিয়ে দেখতে পেতাম। বাড়ি এসে ওর মাকে বলতো, আরামজাদি চল ভাগ দে
বাদ দে বলছি। দেখেছো কানে কথা যাচ্ছে না? এই শুনতে পাচ্ছিস না? এই আমজাদে দেখেছো এখনো চুপ করে আছে। এই আমি রোজ এই দৃশ্য দেখতে পেতাম। আমার খুব ভয় করতো যখন সকালে সন্তুর বাবা আমাকে জিজ্ঞেস করতো, কি বলবাবু, হ্যাঁ পড়াশোনা কেমন চলছে? আমি কোনো উত্তর দিতে পারতাম না। সন্তুর বাবাটা আমাকে খুব ভয় করতো জানেন। আরও একটা ঘটনার কথা মনে পড়লো। সেবার খুব সকাল সকাল ভোট দিতে যাচ্ছি পাড়ার বুথে। তো বুথের কাছাকাছি আসতেই কয়েকটি ছেলে আমাকে হঠাৎ বললো, ভোট দিতে? হ্যাঁ। আরে শুধু রোদ্দুরে দাঁড়িয়ে থাকবেন না, দেখছেন না বুথটা জ্যাম হয়ে গেছে। ভাবলাম বলি রোদ্দুর গায়ে মাখতে না আমার খুব ভালো লাগে। বলি যদি পাগল হবে তো আমাকে চুপ করে থাকতে দেখে একটি ছেলেটিকে আমি একসময় চিনতাম। খুব ছোট্টটি ছিল তখন। ওর বাবার সঙ্গে টলমল করতে করতে মারতো। আমি একটু আদর করতেই একদম হাসতো। কি নির্মল সেই হাসি। তো আমাকে চুপ করে থাকতে দেখে সেই ছেলেটি হঠাৎ বললো, বলছি হাঁটি বাবা করে বাড়ি যাবেন নাকি মাথায় ব্যান্ডেজ বেঁধে স্ট্রেচারে শুয়ে বাড়ি করতে হবে? হ্যাঁ, ফিরে এসেছিলাম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করে। হাজারো সংসার আছে তো এইসব দেখতে শুনতে চলতে আমার মনের মধ্যে একটা ভয় বাসা বাঁধল। আমার এই সব ব্যাপারে ভয় পাওয়া দেখে আমার মা আমাকে বলতো, যখন খুব ভয় পাবি তখন গলা ছেড়ে গান করবি, দেখবি গানের কথাগুলো ঘুরতে ঘুরতে তোর কানে ফিরে আসছে। হাড় করা ভয়গুলো আর তোর ভেতরে ঢুকছে না। তারপর থেকে খুব ভয় পেলে আমি গান জুড়ে দিই। আর 8 মাস 11 দিন আছে আমার রিটায়ারমেন্টে। হ্যাঁ, আমি গোবরডাঙ্গা রবীন্দ্রনাথ সংস্থার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা যখন কলকাতায় এই ধরনের অনুষ্ঠান করি, নাট্যোৎসব করি, ওদেরকে ডাকি এবং আমিও ওদের ডাকে বারবারই ছুটে আসি এবং কাজ করি। এবং এই যে প্রত্যন্ত অঞ্চলে যেভাবে থিয়েটারে কাজ করে চলেছে বিশ্বনাথ, আজকের একটি বিশেষ দিনে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চেতলা কৃষ্টি সংসদের পক্ষ থেকেও আমি বিশ্বনাথ এবং রবীন্দ্রনাথ সংস্থাকে আমার নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। ফলে এই যে একটা একাকিত্ব বোধ তৈরি হচ্ছে ছোটদের, সেই জায়গা থেকে তারা একাকিত্ব থাকছে সারা জীবন। সেই কারণে আমরা চেষ্টা করছি যে শিশু নাটকের জোর দিলে শিশুরা শিখবে, জানবে এবং আগামী দিনে একটা অন্য রকম পৃথিবী তৈরি হবে, এই বিশ্বাস আছে আমাদের। কতগুলো নাটক হচ্ছে 4 দিন এবং কি কি? 4 দিনে 15টা নাটক হচ্ছে। সেখানে শিশু নাটক থাকছে, আমাদের নিজস্ব দলের প্রযোজনা আছে, এছাড়াও চেতলা কৃষ্টি সংসদ, এছাড়াও থাকছে বিভিন্ন ফোক আঙ্গিকের নাটক, বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের ফোক নাটক আমরা এই নাট্যোৎসবে করছি। কটা দল কোথা থেকে কোন জায়গা থেকে এসছে? যেমন বীরভূম থেকে বীরভূম থেকে একটি দল আসছে, কলকাতা জেলার একটি দল আছে, নদিয়া কৃষ্ণনগরের একটি দল আছে, গোবরডাঙ্গার 3টি দল আছে। এইরকম বীরভূমের যে বহুরূপী শিল্প, সেই বহুরূপী শিল্প কীভাবে ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের পরিপ্রেক্ষিতে আমাদের একটা নাটক আছে জনপ্রতিপক্ষান, সেটাও এখানে অনুষ্ঠিত হবে। বাইরের রাজ্য থেকে? বাইরের রাজ্য থেকে এই মুহূর্তে কোনো দল আসছে না। কততম বর্ষ? আর আমরা এই নাট্যোৎসব, এইটা নিয়ে 13তম নাট্যোৎসব চলছে। আর এবং এর আগে আমরা অন্য নাম দিয়ে করতাম, শিশু উৎসব বলে করতাম, কিন্তু এখন আমরা গোবরডাঙ্গা রং মহোৎসব এই নামে করি। এবং এটা সারা গোবরডাঙ্গায় শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ ছড়িয়ে গেছে যে গোবরডাঙ্গায় একটি নাট্যোৎসব হয়েছে, সেটা গোবরডাঙ্গা রং মহোৎসব। তো গ্রামে দর্শক বেশি হয় না শহরে বেশি হয়? গ্রামে প্রচুর দর্শক, কারণ ইটকাট পাথরের যে শহর, সেই শহরে মানুষ টিভি এবং মোবাইলে ক্লান্ত হয়ে পড়েছে।
সেখানে আমাদের এই গ্রামের মধ্যে ঢুকে সেখানে গ্রামের মানুষেরা ভীষণভাবে একাকিত্ব হয়ে যাচ্ছে এবং প্রচুর দর্শক, আমি জায়গা দিতে পারছি না, দর্শক আসছে এবং খুব সততার সঙ্গে তারা নাটক দেখছে। নামটা বিশ্বনাথ ভট্টাচার্য, পরিচালক রবীন্দ্র নাট্য সংস্থা। আপনাকে প্রথমেই অভিনন্দন এবং প্রণাম জানাই যে আপনি আমাদের এই নাট্য উৎসবে অংশ নিয়েছেন, এসেছেন আপনার দল নিয়ে এবং একটি সুন্দর প্রযোজনা এখানকার মানুষ উপভোগ করলেন। সবচেয়ে বড় কথা, আপনি বিভিন্ন জায়গায় নাট্য উৎসবে গেছেন, বিভিন্ন জায়গায় নাটক করেছেন। আপনার এই দীর্ঘ 60-65 বছরের অভিজ্ঞতা, সেখানে আমরা একদম শিশু। তবে আপনার অভিনয় ছোট থেকে এর মধ্যে চলে এসেছি এবং আপনার বিভিন্ন জায়গায় করে দেখেছেন। আর আমাদের এখানে এলেন, মানে আপনার কেমন লাগছে বা অভিজ্ঞতা একটু যদি বলেন। এই অনুভূতিটা যে আমার এই প্রথম তা নয়। সত্যি কথা বলতে আমরা তো শহরে নয়, বা করোনাটাও সেই অর্থে শহর বলা যায় না, মানে তবু ওই সরকারওয়ালা গ্রামে আমি বিশেষ করে বলবো। এবং সব থেকে যেটা আমাকে অবাক করেছে, সামনে যে বাচ্চাগুলি ছিল তারাও পর্যন্ত এই নাটকটাকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সহায়তা করেছে। আমি বড়দের কথা ছেড়েই দিচ্ছি, ওনারা তো একদম মানে ভালো লাগো খারাপ লাগো, অন্তত নাটকটা শেষ হওয়া পর্যন্ত ওনারা একটা ক্লাব নয়, কিছু নয়, নাটকটা উপভোগ করেছেন আমার মনে হয়। ভীষণ ভীষণ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আমি প্রথম এলাম বিশ্বনাথের এখানে, ও অনেকবার বলেছে আসা হয় না, অনেক প্রোগ্রামে আমাকে আসতে বলে, সত্যি কথা বলতে আসা হয় না। সত্যি বলছি, খুব ভালো লাগলো। আর বিশেষ করে আজকের দিনটি ওর বেছে নিয়েছে থিয়েটার যে বটে, আমার এটাও মানে কজনে আমরা মনে রাখি, আমরা যারা থিয়েটার করি তারাই বা কজন ভাবি বা মনে রাখি। এই জন্যে আমি বিশ্বনাথকে বিশেষ করে খুব আন্তরিক মানে অভিনন্দন জানাচ্ছি এইরকম একটা নিখুঁত পরিকল্পনা আর আজকের দিনে হওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। অগ্নিফেরা নাটকটা তো একদম এই সময়ের কথা বলছে এবং এই সময়ের যে আমাদের সমাজের মায়েদের মেয়েদের যে সমস্যাগুলো হচ্ছে রাস্তাঘাটে এবং পেপার খুললেই আমরা খবর দেখলেই পাই। তা এইটা নিয়ে আপনার কাজ করার ইচ্ছে হলো কেন? এর আগে আমি বিহুই বলে একটা নাটক করেছিলাম, তারপর দুজন মহিলার চরিত্র ছিল। একজন একটু মানে উচ্চ মধ্যবিত্ত আর একজন অতি নিম্নবিত্ত, একজন রিক্সাওয়ালার মেয়ে। তা আমি সেই নাটকটা লেখাও আমার, আমি সেই নাটকটাকে যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে দুজন মেয়ে, একজন স্বাবলম্বী আর একজন একটা বস্তির মেয়ে, একজন রিক্সাওয়ালার মেয়ে। একজন যিনি একটি স্বাবলম্বী মানে গৃহবধূ, তিনিও তার স্বামীর দ্বারা ডিপ্রাইভ হচ্ছিলেন, কোথাও যেন তার বঞ্চিত হচ্ছিল। যে কোনো ব্যাপারে তাকে স্বামীর মুখ চেয়ে থাকতে হয়। তিনি কিন্তু স্কুল টিচার, স্বামীর মুখ চেয়ে থাকে, তবুও নিজের কোনো স্বাধীনতা নেই। যদি বাপের বাড়িতে অসুস্থ মাকে টাকা পাঠাতে হয় তাও স্বামী আপত্তি এবং স্বামী পারমিশন নিতে হয়। আর একজন রিক্সাওয়ালা যে খুব মেয়ে, সে খুব সহজলভ্য হয়ে ওঠে এবং কলোনির কিছু ছেলে বা বাইরের বা প্রমোটার মানে কুচক্রি দল, তার একটুকু জমি ছিল, যে জমিটা অনেক জমির সঙ্গে একটা বড় রকমের মানে মাল্টি স্টোরের বিল্ডিং হচ্ছে, সেটা দেখানো হয়েছিল আমার থিয়েটার। সেখানে ওই যে রিক্সাওয়ালাটি ছিল নিতাই বলে চরিত্রটি, সে কিন্তু ওই জমিটুকু ছাড়তে চায়নি। আদতে সে ছিল মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের মানুষ এবং ওখানে সে চাষবাস করত। মানে সুবর্ণরেখার বন্যায় আর হাতির পালের হানায় সে আমাদের এদিকে চলে এসেছিল, কিন্তু এখানেও সে তার রেহাই মেলেনি। সেই মেয়েটি সহজলভ্য, তাকে ধর্ষিতা হতে হয়। দুজন মেয়ে, একজন শারীরিকভাবে একজন মানসিকভাবে ধর্ষিতা। তা আমাদের প্রতিনিয়ত এইগুলো আমাদের মধ্যে না লাগায়। অফিসে বা পথে ঘাটে বিভিন্নভাবে মেয়েদের হেনস্থা হতে হয়, কিন্তু মানুষ ভয়ে কিছু বলে না। কিন্তু সেই ভয়গুলো জড়ো হতে 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 মানুষরা তখন একা থাকে না। তখন মনে হয় আমি চিৎকার করে এই প্রতিবাদ করে দেখি আমার সঙ্গে কেউ আসে না। দেখা যায় মানুষ যদি একটা প্রতিবাদ শুরু করে তার পিছনে মানুষ এসে নিশ্চয়ই দাঁড়ায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ধন্যবাদ। প্রতিবাদ আমাদের করে যেতে হবে। শেষে পূজা হয়ে বসে পড়ছি। দুহাত দিয়ে ঢেকে নিচ্ছি অরক্ষিত ফিটে তাপ ধামা বসেছে গোছা গোছা। তীর মেরে দেখছি চাকরিতে ফুসফুসে পিঠে।
আপনারা যেভাবে আমাদের মানে সহযোগিতা করলেন তাতে আমরা আপ্লুত। হ্যাঁ, আমরা ভাবিনি যে এইভাবে মানে করতে পারবো। এটা আমরা একটা বদ্ধ ঘরে করি আমরা, যাতে মোমবাতি নিয়ে অনেক অনেক কাজ করা থাকে, কিন্তু সেগুলো আজকে আমরা করতে পারিনি বা করিনি, অফ করে দিয়েছি আর কি। যেহেতু আর কি মানে সানলাইটটা আসছিল, আস্তে আস্তে লাইট আসছিল বলে সেটা করতে পারিনি। আগামী দিনে যদি কখনো সুযোগ পাই আরও কাজ দেখাতে পারবো। হ্যাঁ, এই কথা বললাম। আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে আমাদের বঙ্গবন্ধুর তরফ থেকে প্রণাম। হ্যাঁ, আর রবীন্দ্রনাট্য সংস্থাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সবাইকে বলি আমরা ঠিক 6:30 ওখানে নাটক শুরু করব। আমাদের একটা কাজ একটুখানি বাকি আছে। আমাদের আড্ডায় আমরা যারা আড্ডায় অংশ নেয় প্রত্যেকে আমরা স্মারক এবং পুষ্পস্তবক দিই। আমাদের অরিন্দম দে এবং শ্রদ্ধা শাশুড়িনাথ ওনারা এসেছিলেন আড্ডায়, এবং আমাদের ওই পর্বটা হয়ে গেছিল বলে দিতে পারিনি। অশোকনগর নাট্যমুখ এর পরিচালক শ্রদ্ধেয় অভি চক্রবর্তীকে, তিনি আমাদের একটি সুন্দর প্রযোজনা দেখালেন কর্ণাটক। আমার এই ইটকাট পাথর শহর থেকে একটু গ্রামের ভিতরে কয়েকশো মানুষের মধ্যে এই নাটককে যেভাবে বিলীন করে দিলেন, ছড়িয়ে দিলেন, আমরা মুগ্ধ। আমি শুনবো তার এই নাটকের উৎস এবং আমাদের এই পরিবেশটা কেমন লাগলো। প্রথমে জ্ঞানগর্ভ কথা বলার থেকে যেটা বলা প্রয়োজন, গোবরডাঙ্গার সঙ্গে আমার পরিচয় থিয়েটার শুরুর প্রথম দিন। আজ অব্দি মাত্র দুটি দল গোবরডাঙ্গায় আমাদের দেখে থিয়েটার করবার কথা বললেন। একটি হচ্ছে আমাদের থিয়েটারের প্রথম পর্ব, যে সময় আমি আমাদের থিয়েটার দলে নির্দেশনার কাজ করতাম না। সেই দলটি এখন খুব নিয়মিত নয়, কিন্তু আছে, তার সাথে আমার যোগাযোগ আছে। চিরন্তনের অজয় দাস, তার কথা আমার মনে পড়ছে। অজয় আমাদের প্রথম গোবরডাঙ্গা টাউন হলে নাটক কর্ম সুযোগ করে দিয়েছিলেন। আর ওই পর্বেই, যে পর্বে আমি নির্দেশনা করছি না, কাজ শেখার চেষ্টা করছি, সেই পর্বে গোবরডাঙ্গা থিয়েটার ফেডারেশন তখন ছিল, নিয়মিত থিয়েটার হতো গোবরডাঙ্গা টাউন হলে। সেই সময় মিস্টার রাইট বলে একটি নাটক আমরা ওখানে প্রযোজনা করার সুযোগ পাই। তার আগে আমাদের থিয়েটার যখন টুকটাক লোকজন নাম বলছে, আমাদের থিয়েটার নিয়ে যখন মানুষজন কথা বলছে, গণমাধ্যম কথা বলছে, অন্যদের থিয়েটার থেকে বেশিই বলছে, এটা অহংকারের কথা নয়, সত্য কথা হিসেবে আমি বলতে পারছি। তখনও গোবরডাঙ্গার বিভিন্ন বন্ধুরা নানা রকম ভাবে, নানা রকম কাজে কর্মে আমাকে গোবরডাঙ্গায় রেখেছেন। থিয়েটারে যে মানে সাদামাটা সামান্য আলাপচারিতা চালানো যায়, সেগুলো চালিয়েছেন। দিনে চালিয়েছেন, রাতে চালিয়েছেন, সূর্যে অস্তর সময় যে বিকেলের আলো, সেই আলোতেও চালিয়েছেন। কিন্তু থিয়েটার করতে ডাকেন অনেক হ্যাপা, তার থেকে একটি উদ্বোধন অথবা একটি সেমিনারে ডাকা বোঝা অনেক সহজ। সেখান থেকে বিশ্বনাথের সাথে আমার যে বন্ধুত্ব বা যে সংযোগ, সেটা যে অন্যান্যদের থেকে খুবই নিবিড় এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু বিশ্বনাথ আমাকে সেই সম্মান দিয়ে ডাকলেন। আমি প্রাথমিকভাবে সেই সম্মানে মুগ্ধ হয়েছি। একটি প্রযোজনা আনবার জন্য যে ব্যয়, এইরকম একটা স্থানে এসে করবার মতো যে পরিকাঠামো বিশ্বনাথ তৈরি করেছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং স্মরণ করি যে এইরকম দর্শক, যেটা আমি কয়েকদিন আগে সাতকাহনিয়াতে গিয়ে দেখেছিলাম গ্রামের মধ্যে কল্লোল ভট্টাচার্য, যে ওখানে একটি নাটক আমরা করেছিলাম, অন্য নাটক আমি অনুকূলদার ওরা বলে, সেটা খুবই একটা ওই কাব্য নাটক বলছে। চিন্তায় ছিলাম বাচ্চারা কিভাবে পুরো নাটকটা দেখবে, এখানেও সে চিন্তা নিয়ে শুরু হয়েছিল নাটকটা। কিন্তু আমি মানে আশাতীতভাবে মুগ্ধ যে একটি শব্দ নেই, প্রায় কোনো মোবাইল বাজেনি, এরকম একটা নিঃশব্দে এইরকম এলাকার মানুষজন একসাথে বসে থিয়েটার দেখছেন, একটা পাড়ার মধ্যে, একটা পুকুর পাড়ে, একটা দিঘির ধারে। এটা আমাদের থিয়েটারের একটা বড় কাজ। বিশ্বনাথের এখানে বিশ্বনাথ যেভাবে বলবেন, যে রকমভাবে বলবেন, যে পরিসরে বলবেন, আমি এবং আমার নাট্যদল সমস্তভাবে ওর পাশে থাকবার জন্য অঙ্গীকারবদ্ধ রইলাম। ধন্যবাদ। আর নাটকের উৎস যেটা, হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন শ্রুতি নাটক করি 2001-2 সালে, তখন 25শে বৈশাখ রবীন্দ্রনাথের একটা গল্প শ্রুতি নাটক করতে হবে, সেরকমভাবে একটা গল্প খোঁজার থেকে এই গল্পটা পাওয়া যায়। গল্পটার নাম উদ্ধার। 2002 সালের কথা বলছি, সেটা আমি নাট্যরূপ করি। তারপরে ওটা পড়েছিল 2012 সালে গোবরডাঙ্গা নকশা
একটি সেমিনার ওয়ার্কশপ করে রবীন্দ্র সৃষ্টি থেকে নাট্য রচনা। সেখানে আমি নিজে পার্টিসিপেট ছিলাম। সেখানে এই গল্পটি নিয়ে আমি তীর্থঙ্কর চন্দ্রের সাথে আলোচনা চালাই এবং তীর্থদাকে অনুরোধ করি যে আমার একটা এইরকম গল্প থেকে থিয়েটার করা নিচ্ছে। তীর্থদা প্রথমে একে বলে যে না এটা কি যারা এত ঘন ঘটা বাবা কি করে করবি, লিখবো না যেটা পড়েন তীর্থদা রাজি হন এবং তীর্থদা অল্প দিনের মধ্যেই নাটকটি আমাদের করে দেন এবং আমরা থিয়েটারটি তৈরি করতে পেরেছিলাম 2012 সালে। এটা 19 সাল, মাঝখানে 3 বছর মতো থিয়েটারটি বন্ধ ছিল নানা কারণে, টানা না 1 বছর বন্ধ হয়েছে, আবার চলেছে, 6 মাস বন্ধ হয়েছে। এনএসডির 5টা শো, তারপরে বহির্বঙ্গ নাট্যোৎসব ইত্যাদি মিলিয়ে নাটকটি 55টি অভিনয় আছে সম্পূর্ণ করবে, আরও কিছু অভিনয় আছে। আপনাদের ভালো লাগলে আপনারা বলবেন নাটকটি। আর এই মর্মে বলি যে আজকে যিনি প্রধান চরিত্র আমি আগেও বলেছি, আমি মলয়দাকে চিনি আজ থেকে আরো 10 বছর আগে। মলয়দা প্রত্যন্ত গ্রামে থিয়েটার করেন এবং অত্যন্ত ভালো, মানে এত ভালো মানের থিয়েটার যেখানে যেভাবে যাওয়া যাবে, সামান্য কিছু বিষয়, খুব ভালো একটা প্রযোজনা। আমি মলয়দার কাছে একটা প্রশ্ন করবো যে এই যে ভাবনা আজকের এই নাটকের যে সূত্র কিভাবে এবং কেন? বোঝা যাচ্ছে যে আমাদের দেশে বেকারদের যে কি করুণ অবস্থা সেটা আমরা বুঝতে পারছি এবং আমি এটা আমার নিজের জীবন থেকে উপলব্ধি করেছি যে আমার সঙ্গে যারা পড়তো, যে সমস্ত ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করতো, তাদের অনেকে চাকরি পাইনি, আমি চাকরি পেয়ে গেছি, ভাগ্যক্রমে পেয়েছি। কিন্তু আমি যদি মনে করি যে এই চাকরিটা আমার অর্জন, তাহলে কিন্তু ভুল, তাদেরও অর্জন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা চাকরি পেয়েছেন আর যারা পাননি, একই মানের শিক্ষিত, তারা কিন্তু একই সমগোত্রী, কিন্তু তারা সেটা মনে রাখে না। চাকরি পাওয়ার পরই তাদের মনে হয় তারা যদি একটু উঁচু লেভেলে উঠে গেছে মনে করে এবং বাকিদেরকে একটু অবহেলা করে। এটা গ্রাম বাংলাতে তো খুবই আমি দেখেছি, দেখার পর মনে হচ্ছে এই নিয়ে একটা প্রতিবাদ করা দরকার। তো রাস্তা দিয়ে তো প্রতিবাদ করা যায় না, আমরা নাটক করি যেহেতু, সুতরাং আমার নাটকের মাধ্যমটাই হচ্ছে, এই নাটকটার মাধ্যমে আমি প্রতিবাদটা করতে চেয়েছি। অন্তত যারা চাকরি করেন তারা তাদের বন্ধু যারা বেকার রয়েছেন, চাকরি পাওয়ার যোগ্যতা সম্পন্ন কিন্তু পাননি, তাদের সঙ্গে সহযোগিতা ব্যবহার করবেন এবং একই রকম আগে যেমন বন্ধুত্ব ছিল সেটাকে একই বজায় রাখবেন। এটাই আমার বলার উদ্দেশ্য এবং আমাদের এই নাটকটার মাধ্যমে আমরা সেটাই করতে চেয়েছি। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক হিসেবে আপনি যে কথাটা এখানে বললেন, মানে আপনার বাস্তবে আপনি কতটা সেটা পালন করেন? আমি এমনি এর আগে একটা আমাদের নাটক করেছি পাসফেল বলে, মানে ফ্রান্স করিন্থের একটা নাটক, একটা ছেলে টাকা ফেরত চাইতে এসেছে স্কুলে, সে ঠিক মতো শিখতে পারেনি বলে সেটা আমরা করি পাসফেল। অর্থাৎ আমি নিজে শিক্ষক, কিন্তু আমি দেখেছি শিক্ষক সমাজের সকলেই শিক্ষকদের কোনো সমালোচনা করলে খুব রেগে যান, ক্রুদ্ধ হন। কিন্তু আমার মনে হয় যে শিক্ষকরা নিশ্চয়ই অনেক ভালো শিক্ষক আছেন, কিন্তু নিশ্চয়ই অধিকাংশ শিক্ষক খারাপ, নাহলে চারিদিকে শিক্ষকরা কেন শ্রেণী শত্রু হয়ে উঠছেন। আগেকার দিনে আমরা মাস্টারমশাইদের যেভাবে সম্মান দিতাম, আমাদেরকে ছাত্ররা সেভাবে সম্মান দিচ্ছেন না। এটা ছাত্রদের দোষ বললে হবে না, এই দোষ কিন্তু আমাদের শিক্ষকদের। আমরা ছাত্রদের সঙ্গে সেই সম্পর্ক গড়ে তুলতে পারছি না বলে ছাত্ররা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না, সম্মান করার জায়গাটা। তাই আমার মনে হয় এই যে শিক্ষক সমাজের যে দোষ ত্রুটি, সেটা যদি নাটকের মধ্যে খণ্ড খণ্ড করে আমরা তুলে ধরতে পারি, তাতে যদি শিক্ষকরা একটু সচেতন হন, তাহলে সমাজের উপকার। এই জন্যই আমি নাটকের মধ্যে, আরো অনেক নাটকের মধ্যে শিক্ষকদের সম্পর্কে বিরূপ কথা বলার চেষ্টা করি, নিজে শিক্ষক হয়েও। ধন্যবাদ। আগের বার এসেছিলাম, বিশ্বনাথ আমাকে বলেছিল, আমন্ত্রণ জানিয়েছিল এবং প্রথমবার আসার সুযোগ হয়েছিল গোবরডাঙ্গায়, এবং গোবরডাঙ্গা বিশ্বনাথ আমাকে ঘুরিয়ে গোবরডাঙ্গার ঐতিহ্য দেখিয়েছিল, আমার মনে আছে প্রত্যেকটি সেই জায়গা। এবং এত ভালো আন্তরিক এই যে ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলে মেয়ে, তারা কখনো কাকু কখনো জেঠু বলে সম্বোধন করছে, খাবার এনে দিচ্ছে, চা দিচ্ছে, একটা যেন মনে হচ্ছে বাড়ির পরিবেশ। আমাদের দলের একটি ছেলে কালকে আসতে বাধ্য হয়েছিল, একটা পরীক্ষা ছিল তার, সে তো অভিভূত আর কি, মানে সে আমাদের বারবার মেসেজ করছে যে একটা বাড়ির মতো পরিবেশে রয়েছে দাদা, একটা পারিবারিক সম্পর্ক। এটা কিন্তু এই জায়গাটা বিশ্বনাথ গড়ে তুলেছে। হ্যাঁ, বিশ্বনাথ আমার চেয়ে বয়সে হয়তো ছোট হতে পারে, সেটা জানি না, কিন্তু ও এই যে সংগঠনটা গড়ে তুলেছে এর জন্য কিন্তু ও আমার চেয়ে অনেক বড়, এবং আমার ওকে শ্রদ্ধা জানানো উচিত যে এইরকম সংগঠন গ্রামে গ্রামে গড়ে তুললে সমাজ উপকৃত হবে। ধন্যবাদ রবীন্দ্র নাট্য সংস্থা। ধন্যবাদ মলাদাকে, ধন্যবাদ ইগ্নো নাট্যদলকে। আমরা চাইছি বর্ণের রাজা আসলে আমার মনে হচ্ছে আমাদের মানব সভ্যতার কোন রাজা। এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে পেরেছি, মানে মানব সভ্যতার রাজা কিনা। আসলে সারা পৃথিবী জুড়েই মানে আমাদের সুপার পাওয়ার কেউ না কেউ তো কন্ট্রোল করে থাকে।
তো সেই রাজাটা আমাদের হয়তো চারিদিকেই রয়েছে, আমার অঞ্চলে রয়েছে, আমার জেলায় রয়েছে, আমার রাজ্যে রয়েছে, আমার রাষ্ট্রে রয়েছে। তো সেই রাজাটাই আমি আমার জঙ্গলের বনের পশু পাখিদের মধ্যে দিয়ে কোথাও একটা সেই রাজারকে খোঁজা, সত্যি তো আমরা রাজাকে খুঁজে পাই না, মানে হয়তো খুঁজে পাই কোনো কোনো সময়, আবার তিনি হারিয়ে যান। তো সেই খোঁজটা থেকেই আমার এই নাটকটা মাথায় আসে, ভাবনা আসে। তখন আমি আমাদের এই ছোট ছোট ছেলে মেয়ে যারা আমাদের রঙ্গভূমির ছোটরা, ছোট ছোট যারা আর্টিস্ট কাজ করছে, তাদের মধ্যে দিয়ে আমি বন জঙ্গলের পশু পাখি যারা, তাদের মধ্যে থেকে এই নাটকটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। সুন্দর। আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা তো এইখানে একটা খোলা জায়গা, কোনো হল নয়, হ্যাঁ, এই জায়গাটা এসে ওইটা দেখে কেমন লাগলো? আসলে এখানে বলার আছে এটা রবীন্দ্র নাট্য সংস্থার পুরো মানে জয়, আর সার্থক কথা বা জয় আমি সেই অর্থে আনছি না, এটা একটা প্রসেস দীর্ঘদিন, যেহেতু আমরা থিয়েটার চর্চাটা করে চলেছি এবং করে যাব, একটা যাপনের মধ্যে দিয়ে আছি। তো রবীন্দ্র নাট্য সংস্থা বিশ্বনাথ থেকে বিশেষ করে ধন্যবাদ যে এই জায়গায় মানে পুরো অঞ্চলটাকে একটা থিয়েটার উপযোগী অঞ্চল করে তুলেছে। আমরা নাট্যগ্রাম সম্পর্কে শুনেছি দীপান্তর, আমি বলবো আমাদের গোবরডাঙ্গা একটা নাট্যগ্রাম বা এই অঞ্চলটা জুড়ে সেটা তৈরি হয়ে উঠছে আস্তে আস্তে। আর বিশেষ করে আমার ভালো লেগেছে আরো, তার কারণ এখানকার যারা দর্শক তারা শুধুমাত্র কিন্তু এক শ্রেণীর দর্শক নয়, আমি শ্রেণী বিভক্ত করছি এই কারণেই, মানে সেই শ্রেণী অর্থে শ্রেণী নয়, আমি বলতে চাইছি এখানে ছোটরাও আছে, এখানে তার থেকে একটু বড় যারা স্কুলে পড়ে, তার থেকে একটু বড় কলেজ, তারপরে আমাদের মা, কাকিমা, জেঠিমা, এই যে প্রত্যেকের একটা আলাদা আলাদা ভাগ, এবং তারা বসে পিন অফ সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, এত সুন্দরভাবে দর্শক নাটকটাকে উপভোগ করছে। এটা সত্যি আমাদের কাছে এই মুহূর্তে একটা বড় পাওয়া। আমি বলবো এইভাবেই যেন দর্শকদের রবীন্দ্র নাট্য সংস্থার পাশে থাকুক, তারা যেন এইভাবে এগিয়ে নিয়ে যাক। আর আজকে তো দর্শক ছাড়া আমরা কিছুই নেই, কালকে সেই বিষয়টা নিয়েই আমাদের আলোচনা ছিল যে মূলত দর্শক। তো সেই দর্শকটা আমাদের রবীন্দ্র নাট্য সংস্থা তৈরি করতে পেরেছে। এই দর্শক তৈরি করাটাও একটা থিয়েটারের অনেক বড় জয় বলে আমি মনে করি। ঠিক আছে, আর একটা ছোট্ট আড্ডা মারো যে চিঠিটা পাওয়ার পর তুমি বলেছিলে 8:30 মানে 9টা, কিন্তু না, আমার 6:30 মানে 6:30, 7:30 মানে 7:30, মানে এই বিষয়টা নিয়ে বলি, মানে আসলে সেই জায়গা থেকে নয়, আসলে আমরা বলি এই কারণেই যে অনেক সময় আমি দেখেছি বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েও দেখেছি যে দেরি হয়, কম বেশি দেরি 5 মিনিট হয়, কিন্তু আমাদের থিয়েটারে এটাই তো শেখায় যে আমরা টাইম যদি 6:30টায় আমরা শুরু করি, যদি কোনো একটার 6টা বাজতে 35 মিনিটে সে আসে, তাহলে শোটা শুরু হয়ে যাবে। তাহলে 5 মিনিট সে লেট, তাহলে কি তার জন্য নাটক আটকে থাকবে না। তো সেই জায়গা থেকেই নাটকটা টাইমে শুরু হচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। আর এটা আমার খুবই ভালো লাগলো পুরো এনভায়রনমেন্ট জুড়ে যে এত সুন্দরভাবে একটা ব্যবস্থাপনা। অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ দা, রবীন্দ্র নাট্য সংস্থার সকল সদস্যদের। ধন্যবাদ।